নমস্কার সকলকে, আশা করি সবাই ভালো আছেন। সকলকে স্বাগত জানাই আমাদের চেনা গল্প অচেনা কণ্ঠ ইউটিউব চ্যানেলে। তো আসুন আজকের গল্প পাঠ শুরু করা যাক। আজকের গল্প যুগান্তর, লেখক বনফুল অর্থাৎ বলাই চাঁদ মুখোপাধ্যায়। 1 কড়ির প্রপৌত্র, 2 কড়ির পৌত্র আর 3 কড়ির পুত্র বাবু 5 কড়ি। পুত্র 6 কড়িকে লইয়া একটু বিব্রত হইয়া পড়িয়াছিল। হরিণহাটি গ্রামের 5 কড়ি পোদ্দারকে সকলেই যথেষ্ট খাতির করিত। বস্তুত তিনি উক্ত গ্রামের মধ্যমণি স্বরূপ ছিলেন। সকল বিষয়ে তাহার মতটাই প্রামাণ্য বলিয়া স্বীকৃত হইত। সকল বিষয়ে মতামত প্রকাশ করিবার মতো মানসিক স্থিতিস্থাপকতাও তাহার যথেষ্টই ছিল। যে কোনো বিষয়ে সঙ্গীত, সাহিত্য, চিত্রকলা, সিনেমা, বর্তমান সামাজিক অবস্থা, স্ত্রী শিক্ষা, পাটের দর, কয়লা ব্যবসার ভবিষ্যৎ, মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ, যে কোনো বিষয়ে স্বকীয় মতবাদ যখন তিনি তর্জনী আস্ফালন করিয়া জাহির করিতেন, তখন হরিণহাটি গ্রামের সকলেই তাহা সানন্দে মানিয়া লইতেন এবং মানিয়া লইয়া নিজেদের ধন্য জ্ঞান করিতেন। অন্য উপায় ছিল না। 5 কড়ি পোদ্দার প্রচুর ধনসম্পত্তিশালী মহাজন এবং গ্রামের ইতর ভদ্র প্রায় সকলেই তাহার খাত। সুতরাং হরিণহাটি গ্রামে সঙ্গীত, সাহিত্য, রবীন্দ্রনাথ, মহাত্মা গান্ধী প্রভৃতি যে কোনো বিষয় সম্বন্ধে বাবু 5 কড়ি পোদ্দারের মতামতই চূড়ান্ত ও অপ্রতিহত। ইহাতে যাহারা বিস্ময়বোধ করিতেছেন, তাহাদের কিছুকাল হরিণহাটে গ্রামে গিয়া বাস করিতে অনুরোধ করি। দেখিবেন, জল না থাকিলে যেমন পুষ্করিণী অচল, পোদ্দার মশায় না থাকিলে হরিণহাটি গ্রামটিও তেমনি অচল। পোদ্দার মহাশয় তাহার সমস্ত ধনসম্ভার উত্তরাধিকার সূত্রে লাভ করাতে তার সারাটা জীবন ভরিয়া নানা প্রকার মতবাদ গঠন করিবার সুযোগ পাইয়াছিল এবং এই মতবাদগুলি লইয়া যেখানে সেখানে যখন তখন আস্ফালন করিয়া বেড়ানোই তার জীবনের প্রধান বিলাস ছিল। মতবাদগুলির বিস্তৃত আলোচনা এই গল্পের পক্ষে নিষ্প্রয়োজন। সংক্ষেপে শুধু এইটুকু জানিয়া রাখুন, বাবু 5 কড়ি পোদ্দার যে কোনো প্রকার আধুনিকতার বিরুদ্ধবাদী। এমনকি তিনি বোতামের বদলে ফিতা ব্যবহার করেন। ফিতা বাঁধা ফতুয়াই তাহার সাধারণ অঙ্গচ্ছদ। অদ্যাবধি কেহ তাহাকে জুতো পরিতে দেখে নাই। খরমি চিরকাল তাহার চরণ রক্ষা করিয়া আসিতেছে। এহেন 5 কড়ি পোদ্দার পুত্র 6 কড়ির নিকট ঘা খাইল। কনিষ্ঠ পুত্র 7 কড়ি মারা যাওয়ার পর হইতে আদর দিয়া দিয়া গৃহিণী 6 কড়ির মাথাটি এমন ভাবে খাইয়াছেন যে পুত্রটি মুন্ডহীন কেতুর ন্যায় মর্মান্তিক হইয়া উঠিয়াছে। যখনই সে কলিকাতায় পড়াশোনা করিতে যান, দূরদর্শী পোদ্দার মশাই তখনই আপত্তি করিয়াছিলেন, বিএ এমএ পাশ করিয়া 10টা মুন্ড 20টা হাত কিছুই গজাইবে না। তর্কের খাতিরে যদি ধরাই যায় যে গজাইবে, তাহাতেই বা কি? এ বাজারে অতগুলো বাড়তি হাত বা মুন্ড লইয়া হইবে কি? কিন্তু গৃহিণী শুনিলেন না এবং মেয়ে মানুষের বুদ্ধিতে পড়িয়া তিনিও মত দিয়া ফেলিলেন। এখন না, ছেলে লোভে পড়িয়াছে। ছেলে যে লোভে পড়িয়াছে এ কথাটা প্রথমত পোদ্দার মহাশয় বুঝিতেই পারেন না। তাহার প্রিয় বয়স্য মাধব কুণ্ডুর সাহায্য লইয়া তবে তিনি পুত্রের পত্রের প্রকৃত তাৎপর্য হৃদয়ঙ্গম করিয়াছে। ঘটনাটি এইরূপ। একদা 5 কড়ি পোদ্দার চিন্তা করিয়া দেখিলেন যে 6 কড়ির বয়স 22 উত্তীর্ণ হইয়া গেল, অথচ তাহার বিবাহ এখনো দেওয়া গেল না। ইহা অত্যন্তই অন্যায় হইতেছে। বিবাহ প্রসঙ্গটা উত্থাপন করিলেই 6 কড়ি লেখাপড়ার অজুহাত উপস্থিত করে। কিন্তু পোদ্দার মহাশয় ভাবিয়া দেখিলেন এবং মাধব কুণ্ডুও সে কথা সমর্থন করিলেন যে জোর করিয়া বিবাহ না দিলে 6 কড়ি কিছুতেই বিবাহ করিবে না এবং যৌবনকালে বিবাহ না করিলে নানা প্রকার অঘটন ঘটিতে পারে, বিশেষত কলকাতার মতো শহরে। পোদ্দার মহাশয়ের স্বজাতি ও বাল্যবন্ধু বিশ্বনাথের মেয়েকেই তিনি 6 কড়ির জন্য মনোনীত করিয়াছেন। বহুদিন পূর্বেই বিশ্বনাথের সহিত তাহার কথাবার্তা গোপনে পাকা হইয়া আছে। বিশ্বনাথ কলিকাতায় বেশ ফলাও ব্যবসা করেন, লোকও ভালো। পোদ্দার মশাইয়ের ভারী পছন্দ
তাছাড়া বাল্যবন্ধু, সর্বোপরি বছর 4 পূর্বে বিশ্বনাথ যখন দেশে আসিয়াছিল তখন তিনি তাহাকে একরকম পাকা কথাই দিয়াছেন, সুতরাং ওইখানেই বিবাহ দেওয়া ঠিক। মাধব কুণ্ডু এ বিষয়ে একমত। পাকা কথা দেওয়ার পর হইতেই, অর্থাৎ প্রায় 4 বৎসর ধরিয়া পোদ্দার মহাশয় ও বিশ্বনাথের পত্রযোগে বিবাহ সম্বন্ধীয় নানারূপ আলাপ আলোচনাও চলিতেছিল। পোদ্দার মহাশয় ভাবী পুত্রবধূ সম্বন্ধে বিশ্বনাথকে প্রায়ই লিখিতেন, দেখিও ভায়া, মেয়েটি যেন ফ্যাশন দুরস্ত করিও না। স্কুলে পড়া হাল ফ্যাশনের মেয়েদের কাণ্ড কারখানার কথা শুনিলে গায়ে জ্বর আসে। বৌমাটিকে গৃহকর্ম নিপুণা কর। আমার সহধর্মিনী এখনো ঢেকিতে পার দিতে পারেন এবং 10টা যজ্ঞের রান্না একাই রাঁধিতে পারে। তাহার দেওয়া বড়ি ও আমসত্ত্ব গ্রামশুদ্ধ লোক খাইয়া প্রশংসা করে। দেখিও ভায়া, বৌমাটিও যেন এই চাল বজায় রাখিতে পারে। উত্তরে বিশ্বনাথ লিখিতেন, ভায়া, তুমি মোটেও চিন্তিত হইও না। মেয়েকে সংসার ধর্মে সুনিপুণা করিতে আমার চেষ্টার কোনো ত্রুটি নাই। তোমার বৌমা মশলা বাটা, কাপড় কাচা হইতে আরম্ভ করিয়া সর্বপ্রকার গৃহকর্ম নিয়মিতভাবে করিয়া থাকে। সম্প্রতি সে উল বোনা ও জরির কার্য করিতেও শিখিয়াছে। সেদিন সে একটি রেশমের কাপড়ে রঙিন সুতা দিয়ে এমন সুন্দর একটি হংস আঁকিয়াছে যে দেখিলে সত্যই অবাক হইতে হয়। ইহার উত্তরে পোদ্দার মশাই জবাব দিতেন, উল বোনা ও জরির কার্য সাধারণ গৃহস্থালির কোনো প্রয়োজনে আসে। রেশম বস্ত্রে অঙ্কিত রঙিন হংসই বা এমন কি উপকারী আসিবে বুঝি না। তুমি বুদ্ধিমান ব্যক্তি, লেখাপড়া শিখিয়াছ, তোমাকে উপদেশ দেওয়া আমার সাজে না। কিন্তু তোমাকে পুনঃ পুনঃ এই অনুরোধ জানাইতেছি, বৌমাটিকে ফ্যাশন দুরস্ত করিও না। কালের গতিক সুবিধার নহে হে। মাধব কুণ্ডু খবরের কাগজ পড়িয়া আজকালকার হালচাল সম্বন্ধে যে সমস্ত মন্তব্য করে তাহাতে আমার মতো মূর্খ লোকের আক্কেল গুরুম হইয়া যায়। ফেরত ডাকে বিশ্বনাথের জবাব আসিত, উলবোনা ও জরির কার্য বন্ধ করিলাম, রেশম বস্ত্রে কোনো প্রকার চিত্রাদিও আর আঁকা হইবে না। এইভাবে 4 বৎসর চলিতেছিল। ছকরি বিন্দু বিসর্গ জানে না। সে কলিকাতায় মেসে থাকিয়া পড়াশুনো করে। বিবাহের কথা উঠিলে বলে যে পড়াশুনো শেষ করিয়া তবে সে বিবাহ করিবে, তৎপূর্বে নয়। কিন্তু মাধব কুণ্ডুর পরামর্শ অনুযায়ী পোদ্দার মহাশয় ঠিক করিলেন যে জোর করিয়া বিবাহ না দিলে স্বেচ্ছায় ছকরি বিবাহ করিবে না। আজকালকার ছেলে ছোকরাদের কাণ্ড কারখানাই আলাদা রকমের। এই প্রসঙ্গে মাধব কুণ্ডু বর্তমান পাশ্চাত্য শিক্ষার দোষগুলি লইয়া সবিশেষ আলোচনা করিলেন। পরদিনই পোদ্দার মহাশয় মাধব কুণ্ডুর নির্দেশ মতো ছকরিকে পত্র দিলেন যে আগামী মাসের 17 তারিখে বিবাহের দিন স্থির হইয়াছে, সে যেন অবিলম্বে বাড়ি চলিয়া আসে। ইহার উত্তরে ছকরি যাহা লিখিল তাহাতে 5 কড়ি আকাশ হইতে পড়িল। পাশ্চাত্য শিক্ষার প্রভাব যে এত দূর ভয়ঙ্কর হইতে পারে তাহার ধারণার অতীত ছিল। তিনি অবিলম্বে মাধব কুণ্ডুকে ডাকিতে পাঠাইলেন। কি করিয়া এমন ব্যাপার ঘটিতে পারে তাহা তাহার মাথায় আসিতেছিল না। ছকরি লিখিয়াছে, বাবা, আমাকে ক্ষমা করিবেন। আমি প্রায় 6 মাস পূর্বেই বিবাহ করিয়াছি। আপনাকে একথা জানাই নাই, তাহার কারণ আপনি স্ত্রী শিক্ষার ঘোর বিরোধী। মেয়েটি লেখাপড়া কিছু জানে, ম্যাট্রিক পাশ করিয়াছে। আমাকে ক্ষমা করিবেন। যদি অভয় দেন, আমরা উভয়ে গিয়া আপনাদের প্রণাম করিয়া আসিব ও সকল কথা খুলিয়া বলিব। কুণ্ডু আসিলে পত্রটি তাহার হাতে দিলেন এবং বলিলেন, ছকরির চিঠি, পড়ে দেখো। এর মানে আমি কিছু বুঝতে পারছি না। পোদ্দার বংশে এমন কুলাঙ্গার জন্মায়? কুণ্ডু নীরবে পত্রখানি পাঠ করিলেন এবং আরো কিছুক্ষণ নীরব থাকিয়া বলিলেন, লভে পড়েছে। কিসে পড়েছে? লভে লভে, আরে মানে প্রেমে। পোদ্দার মহাশয় শুনিয়া স্তম্ভিত হইয়া গেল। তারপর বলিলেন, এর মূলে কে আছে জানো? কুণ্ডু বলিলেন, পাশ্চাত্য শিক্ষা। না, আমার গিন্নি,
ওরই পরামর্শে আমি ছেলেটাকে কলকাতায় পড়তে পাঠাই। দাও দেখি চিঠিখানা। পোদ্দার পত্রখানি লইয়া খরম চটচট করিতে করিতে অন্তঃপুরে চলিয়া গেল। গৃহিণীর সহিত তাহার যে বচন বিনিময় হইল তাহা প্রকাশ করিতে সংকুচিত হইতেছি। পরদিন আর এক কাণ্ড ঘটিল এবং তাহার ফলে পোদ্দার মহাশয়কে হরিণহাটি ত্যাগ করিতে হইল। কাণ্ডটি এই, বিশ্বনাথেরও একটি পত্র আসিল। তিনি পরদিন আসিতেছেন। দিশাহারা পোদ্দার মাধবকুণ্ডর নিকট ব্যক্ত করিলেন যে বিশ্বনাথের নিকট তিনি মুখ দেখাইতে পারিবেন না, তাহার পক্ষে হরিণহাটিতে আত্মগোপন করা আরো শক্ত। কুণ্ডু বলিলেন, চলুন না, এই সময় বৃন্দাবনের তীর্থটা সেরে আসা যাক, এক ঢিলে দুই পাখি মরবে। পাঁচকড়ি পোদ্দার তীর্থযাত্রা করিলেন, কুণ্ডু সঙ্গী। দীর্ঘ 6 মাস পোদ্দার মহাশয় তীর্থে তীর্থে ভ্রমণ করিয়া বেড়াইলেন। কুণ্ডু সঙ্গে থাকাতে ভ্রমণটা মনোরমই হইয়াছিল। ফিরিবার পথে কাশীতে তিনি বিশ্বনাথের এক পত্র পাইলেন। বিশ্বনাথ লিখিতেছেন, ভায়া, হরিণহাটিতে গিয়া তোমার নাগাল পাই নাই। তুমি বাড়িতে কোনো ঠিকানাও রাখিয়া যাও নাই যে তোমাকে চিঠি লিখি। সম্প্রতি শুনিলাম তুমি নাকি কাশীতে আছো এবং সেখানে কিছুদিন থাকিবার বাসনা করিয়াছ, এবং এই মর্মে হরিণহাটিতে কুণ্ডু মহাশয় একখানি পত্রও নাকি লিখিয়াছেন। সেই পত্র হইতে তোমার ঠিকানা জোগাড় করিয়া তোমাকে এই পত্র লিখিতেছি। তোমাকে সব কথা খুলিয়া বলিবার সময় পাই নাই, এখন অকপটে সমস্ত খুলিয়া লিখিতেছি এবং তোমার মার্জনা ভিক্ষা করিতেছি। তুমি স্ত্রী শিক্ষার ঘোরতর বিরোধী বলিয়া তোমাকে আমি জানাই নাই যে আমার মেয়েকে আমি স্কুলে পড়াইতেছিলাম। ভাবিয়াছিলাম তোমার সহিত দেখা হইলে জিনিসটা ধীরে সুস্থে তোমাকে বুঝাইয়া বলিব। আমি নিজে বিশ্বাস করি লেখাপড়া শেখা প্রত্যেকেরই কর্তব্য, ইহাতে নিন্দার কিছু থাকিতে পারে না। শ্রীমান ছকরি কলকাতায় থাকিতে আমার বাসায় প্রায় যাতায়াত করিত এবং কুসুমের সহিত তাহার বেশ ভাব হইয়াছিল। কুসুম ভবিষ্যতে তাহার পত্নী হইবে ভাবিয়া আমিও তাহাদের মেলামেশায় কোনো বাধা দিই নাই। কিন্তু একদিন আমার স্ত্রীর মুখে শুনিলাম যে মেলামেশাটি একটু বেশি রকম ঘনিষ্ঠ হইয়া পড়িতেছে, বিবাহ না দিলে আর ভালো দেখায় না। শ্রীমান ছকরিকে আমি সে কথা স্পষ্টই বলিলাম। তাহাতে সে বলিল যে সে অবিলম্বে কুসুমকে বিবাহ করিতে প্রস্তুত, এবং ইহাও সে বলিল যে তুমি যদি জানিতে পারো যে মেয়ে স্কুলে গিয়া লেখাপড়া শিখিয়া ম্যাট্রিক পাশ করিয়াছে, তাহা হইলে কুণ্ডু মহাশয়ের প্ররোচনায় পড়িয়া তুমি কিছুতেই বিবাহ ঘটিতে দিবে না। তোমাকে তো আমিও চিনি, তুমি একগুয়ে লোক, হয়তো বাকিয়া বসিবে। নানারূপ ভাবিয়া চিন্তিয়া তোমাকে গোপন করিয়াই আমি কুসুমকে শ্রীমান ছকরির হাতে সমর্পণ করিলাম। 6 মাস নির্বিঘ্নেই কাটিল। তাহার পর যখন তুমি ছকরিকে পত্র লিখিলে যে তাহার বিবাহের দিন স্থির হইয়াছে, এবং ছকরি যখন তোমাকে জানাইল যে সে বিবাহ করিয়া ফেলিয়াছে, তখন আমি ভাবিয়া দেখিলাম যে এইবার সমস্ত ব্যাপারটা তোমাকে খুলিয়া জানানো দরকার। সেই উদ্দেশ্যেই আমি হরিণহাটি গিয়াছিলাম, কিন্তু সেখানে গিয়া শুনিলাম তুমি বৃন্দাবন যাত্রা করিয়াছ। সমস্ত কথাই তোমাকে লিখিলাম। আমি তোমার বাল্য বন্ধু, আমাকে ক্ষমা করা যদি তোমার পক্ষে নিতান্তই শক্ত হয়, আমাকে না হয় দুঘা মারিয়া যাও, কিন্তু ছেলে বউকে অবহেলা করিও না। কুসুম স্কুলে পড়িলেও সত্যি গৃহকর্মে নিপুণা হইয়াছে, নিজে আসিয়া পরীক্ষা করিয়া দেখিতে পারো, ইত্যাদি। বহুদিন পর পোদ্দার মহাশয় হরিণহাটিতে প্রবেশ করিলেন। গ্রামে প্রবেশ করিয়া দেখিলেন যে তাহার দীর্ঘ অনুপস্থিতির সুযোগ লইয়া গ্রামের কয়েকটি ছোকরা বাটারফ্লাই ফ্যাশনে গোপ কাটিয়াছে, এবং মল্লির বাড়ির বৈঠকখানায় বারান্দায় বিলাতি মরশুমি ফুলের কয়েকটি টবও বসানো হইয়াছে। পোদ্দার মহাশয় কিছু না বলিয়া কুণ্ডুর দিকে তাকাইলেন। কুণ্ডু হাসিয়া বলিলেন, সব লক্ষ্য করছি। অন্তঃপুরে প্রবেশ করিয়া পোদ্দার মহাশয় দেখিলেন যে তাহার গৃহিণী একটি সুন্দরীর বেণী রচনা করিতেছেন। বউ? পোদ্দারকে দেখিয়া পোদ্দার গৃহিণী অসম্বৃত বেশবাস সম্বরণ করিয়া তাড়াতাড়ি দাঁড়াইয়া উঠিলেন। বধূ ছুটিয়া গৃহমধ্যে গিয়া আশ্রয় লইল। গৃহিণী প্রশ্ন করিলেন, হঠাৎ খবর টবর না দিয়ে এসে পড়লে যে? যাক, এলে বাঁচলাম, ভালো তো ছিলে বেশ। পোদ্দার মহাশয় এসব প্রশ্নের জবাব না দিয়া অদূরে টাঙানো দোলনাটি দেখাইয়া বলিলেন, ওটা কি? ওমা, ছকরির খোকা হয়েছে যে, অমল কুমার। কি?
অমল কুমার, বৌমা ছেলের নাম রেখেছে অমল কুমার। পোদ্দার স্তম্ভিত, বিস্ময় কাটলে তিনি বলিলেন, অমল কুমারকে নিয়ে থাকো তোমরা, আমি কাশী ফিরে চললাম। বলিয়া তিনি সত্যই ফিরিলেন। পথরোধ করিয়া গৃহিণী বলিলেন, ও মা, সে কি কথা গো? অমল কুমার নাম আমি বরদাস্ত করিতে পারিব না। গৃহিণী বলিলেন, বেশ তো, তুমি একটা নাম দাও না। ন করি। বেশ, তাই হবে। পোদ্দার মহাশয় ঘুরিয়া দোলনার দিকে অগ্রসর হইল। আজকের গল্প এখানেই শেষ হলো। আশা করি গল্পটি সকলের ভালো লেগেছে। আপনাদের পরবর্তী যে গল্পগুলো শোনার ইচ্ছা থাকবে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, আমরা চেষ্টা করব সেই গল্পটি পাঠ করে শোনানো। ধন্যবাদ, সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।